আমি আমার স্কেচ বুকে ওদের ছবি আঁকা শুরু করি এবং তখন তাদের নাম লিখে রাখতাম আমি। ওনাদেরকে দেখে 10-15 মিনিটের মধ্যে ওনাদের অবয়ব তৈরি করছি, তারা খুব অবাক হতো। রোহিঙ্গা নারীরা দেখা যায় যে কখনোই কলম ধরেনি, তো ওরা যখন প্রথম এসে পেন্সিলটা ধরে তখন তাদের মধ্যে যে আবেগটা কাজ করে সেটা আসলে বলার মতো না। রং ও তুলির ছোঁয়ায় যারা গল্প বলতে জানেন তাদের আমরা বলি চিত্রশিল্পী। আপনাদের সামনে নিয়ে এসেছি একজন নারী চিত্রশিল্পী, শায়লা সিরাজ। তিনি রং ও তুলির ছোঁয়ায় গল্প বুনেন, তার নিজের গল্প, পৃথিবীর গল্প, আলো আকাশের গল্প এবং রোহিঙ্গা নারীদের গল্প। আমরা আজকে আপনার সঙ্গে কথা বলবো আপনার ছবির সঙ্গে, রঙের সঙ্গে আপনার যে যাত্রা, এতগুলো দিনের, এতগুলো বছরের, সেই গল্পটি শুনতে আসলে আমরা এসেছি আপনার কাছে। তা আপনার কত বছর হলো রং ও তুলির সঙ্গে এই আত্মার সম্পর্কে? মূলত আমি একদম ছোটবেলা থেকেই ছবি আঁকি। আর আমি যেই পরিবেশে বড় হয়েছি সেখানে আমার বাবা মা সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যেন আমি কোনো ক্রিয়েটিভ কাজের সাথে সবসময় এঙ্গেজ থাকি। আমি ছবি আঁকার স্কুলে যেতাম, আমি গান শিখতাম একটা সময়ে। তো এখান থেকেই আসলে আমার ছবি আঁকার গল্প আমি বলতে পারি। আমাদের সময় একটা বিটিভিতে একটা প্রোগ্রাম হতো মনের কথা, মোস্তফা সরার স্যার যেখানে ছবি আঁকা শেখাতেন। আমি ওই প্রোগ্রাম দেখে দেখে প্রচুর ছবি আঁকতাম। তো তখন থেকে আমার মনে হতো যে আচ্ছা, ছবি আঁকা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং ছবির মাধ্যমে আমরা আসলে আমাদের সবার গল্পই আসলে সেখানে বলতে পারি। আপনি চিত্রশিল্পী হিসেবে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনি কাজ করেছেন। আপনি কি কি ধরনের জায়গায় কাজ করেছেন এবং আপনার সেখানকার এক্সপিরিয়েন্সগুলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন? আমি মূলত ছবি এঁকেছি সবসময়, কিন্তু আমার ক্যারিয়ারের জায়গা থেকে আমি কিছু রিটেল হাউসে কাজ করছি, কিছু ফ্যাশন হাউসে কাজ করেছি। তো আমার সবসময় একটা ইচ্ছা ছিল এমন একটা সমাজের জন্য কাজ করা যারা নিজেদের গল্পগুলো বলে উঠতে পারে না। আমরা বাঙালিরা কিন্তু চাইলে হয়তো বা একটা জায়গায় মুভ করতে পারি, কিংবা আমরা যারা বাঙালি চিত্রশিল্পী আছি তারা বিভিন্ন জায়গায় নিজেদের কথাগুলো গিয়ে বলতে পারি, বিভিন্ন গ্যালারিতে গিয়ে আমাদের ছবিগুলো আমরা শো করতে পারি। কিন্তু এমন একটা কমিউনিটির সাথে কাজ করা যারা নিজেরা আসলে এই নিজেদের গল্প বলার মাহাত্ম্য সম্পর্কেই জানে না, কিংবা কিভাবে বলতে হয় সেটাই কখনো তারা জানতেই পারে না। তো এরকম একটা সুযোগ হয়ে উঠে আমার, তাদের সাথে আমি আসলে অ্যাজ এ আর্টিস্ট তাদের সাথে কাজ করি। আমি বলা যায় যে তাদেরকে ছবি আঁকার হাতে খড়িটাই তারা আমার কাছ থেকে নিয়ে তারা যেখানে থাকেন, রোহিঙ্গা শরণার্থী শিবির ক্যাম্প, ওখানে তারা নিজেদের শিল্পকর্মগুলো তারা শোকেস করেছে বিভিন্ন এক্সিবিশনের মাধ্যমে। তাদের গল্পগুলো নিয়ে ছবি আঁকা, কিংবা তাদের মতো করে তারা কিভাবে গল্প বলতে পারে, তাদেরকে সেটাই আমি আসলে শিখিয়েছি। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আপনি যখন রোহিঙ্গা নারীদেরকে নিয়ে কাজ করছেন, আপনার এমন কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা খুব মানে যেটা আপনার তাদের কথা মনে পড়লেই বা তাদের কথা আসলেই সেই এক্সপিরিয়েন্সটার কথা মনে পড়ে, এরকম কোনো স্মৃতি আছে কিনা? এরকম আসলে অনেক স্মৃতি। আমি বলবো যে আমি যখন কাজ করা শুরু করি আমি এতটাই মুগ্ধ হই তাদের প্রতি যে আমার প্রথমত আমার একটা ভাষাগত দিক থেকে আমার একটা অবস্ট্রাগল ছিল, যেহেতু আমি কক্সবাজারবাসী না। তা আমি তাদের সাথে অনেকভাবে কমিউনিকেট করার চেষ্টা করতাম, আমি পারতাম না মাঝে মাঝে ওনারা কি বলছে। তো আমি যেটা আমার নামটাও, আমার অনেকের নাম একই রকম। আমি তখন যেটা করলাম, আমি আমার স্কেচ বুকে ওদের ছবি আঁকা শুরু করি এবং তখন তাদের নাম লিখে রাখতাম আমি। কিছু কিছু ছবি এখানে আছে, এটা সবই ওনাদের একদম লাইভ, ওনাদেরকে বসে ওনাদের সামনে ছবিগুলো আঁকা। তো ওনারা যখন দেখতো যে আমি ওনাদেরকে দেখে 10-15 মিনিটের মধ্যে ওনাদের অবয়ব তৈরি করছি, তারা খুব অবাক হতো এবং একটা সময় তারা আমার কাছে শিখতে চাইতো যে কিভাবে আপনি এটা করলেন, কিংবা কিভাবে এটা করতে হয় আমাদেরকে শিখান। তো এরকম অনেক আছে যে আমি ওদেরকে ওদের পোর্ট্রেট করেছি, ওদেরকে বলেছি তুমি আমাকে আঁকো তো, এবং কাছাকাছি হলেও তারা আমার অবয়বটা তৈরি করতে পেরেছে। এবং রোহিঙ্গা নারীরা দেখা যায় যে
কখনোই কলম ধরেনি। তো ওরা যখন প্রথম এসে পেন্সিলটা ধরে তখন তাদের মধ্যে যে আবেগটা কাজ করে সেটা আসলে বলার মতো না। এবং অনেকে দেখা যায় যে নিজে যে কলম ধরে কিছু একটা তৈরি করতে পেরেছে, হয়তো বা একটা ছোট সার্কেল বা ছোট্ট একটা ফুলের ডিজাইন করেছে, সেটাতেই তারা যে আনন্দ প্রকাশ করে সেটা আসলে ভাষায় বলার মতো না। এবং আমি অনেক ক্যাম্পে এরকম নারীদেরকে পেয়েছি, ওনারা যে ছবি এঁকেছেন তাদের নিজেদের গল্পটা যে আসলে তুলে ধরেছেন, এটাতেই আসলে তাদের আমার মনে হয়েছে মানে এত খুশি তারা কখনো হয়নি। একজন চিত্রশিল্পী হিসেবে আপনি এমন একটা কমিউনিটির জন্য কাজ করেছেন যারা কিনা তাদের কথা কখনো সামনে এসে বলতে পারেনি। সব চিত্রশিল্পীদের কিন্তু এই সুযোগটা হয় না। আপনার কেমন লাগে যখন আপনি চিন্তা করেন যে কিছু মানুষের হাতে খড়িই হলো আপনার কাছ থেকে, যারা কিনা শিক্ষাই পায়নি, শিক্ষা থেকে বঞ্চিত ছিল, আঁকা থেকে বঞ্চিত ছিল, আপনার কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে, আমি বলবো যে, এবং আমি মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে যায় যে আসলে এই মোমেন্টগুলো তো আসলে ধরে রাখার মতো না, মোমেন্টগুলো আসে চলে যায়। এবং উনারা যখন নিজেদের কথাগুলো ব্যক্ত করেন, মাঝে মাঝে দেখা যায় যে আমরা যখন একসাথে বসি নিজেদের গল্প করি, আমার গল্পগুলো মাঝে মাঝে বলি যখন ওনারা বলতে চান না, যে এবং প্রথম প্রথম হয় না যে একটা অপরিচিত মানুষ আমি, আমার কাছে ওনারা কেন নিজেদের গল্পগুলো বলবে, তো তাদের সাথে আমার একটা বন্ডিং তৈরি করতে হয়। এবং তখন আমার গল্পগুলোও আমি বলি যে আমি আমার জীবনে ওনাদের মতো যদি কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, জীবনে অনেক ধরনের কঠিন সময় এসেছে, আমি ওনাদেরকে যখন বলি এবং ওনারা যখন চিন্তা করে যে আসলে উনাদের মতো একজন নারী, আমি এসেছি ওনাদের সাথে গল্প করতে এবং ওনাদের গল্পগুলো বলতে, এবং ওনারাও অনেক ইমোশনাল হয়ে যায়। তা আমি মনে করি যে এই মোমেন্টগুলো আসলে আমি বললাম না ভাষায় ব্যক্ত করার মতন আসলে কেমন আমি বোধ করি ওনাদের জন্য। আমার মনে হয় আমি ওনাদের প্রতি আমি অনেক রেসপেক্টফুল যে ওনারা আমাকে আপন করে যে ওনাদের গল্পগুলো শেয়ার করেছেন, ওনাদের নিত্য জীবনের যেই গল্পগুলো ওনারা কি করেন বা মিয়ানমারে যে কাজগুলো করেছেন বা ওনাদের জীবনের যে আসলে একদম নিজস্ব পার্সোনাল গল্পগুলো যে শেয়ার করেছেন, এগুলো আসলে আমার মনে হয় যে আমার লাইফেরই অনেক বড় একটা পাওয়া, আমি বলবো। ফ্যাশন হাউস এবং শরণার্থী শিবির ছাড়া আপনার অন্য কোথাও কাজ করা হয়েছে কিনা? আমি ফিল্ম মেকিংও করেছি। আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছি যারা ইন্টারন্যাশনালি কমিউনিটি ফিল্ম তৈরি করে। আমরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে ওদেরকে ট্রেনিং দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট ফিল্ম ক্রিয়েট করেছি, যেগুলো কিনা পৃথিবীর বিভিন্ন জায়গায় শোকেস হচ্ছে। আর এছাড়া আমি বিভিন্ন সাংস্কৃতিক জায়গাতে জড়িত ছিলাম। আমি তো বড় হয়েছি গাজীপুর ক্যান্টনমেন্টে, সেখানে আমি পারফর্ম করতাম, আমি গান গাইতাম এক সময়। আমি শিল্পকলা একাডেমিতে ছবি আঁকা শেখাতাম শিশুদেরকে, ঢাকা শিল্পকলা একাডেমিতে। এছাড়া আমি ছায়ানটের সাথে যুক্ত ছিলাম। তো এরকম ছোট বড় বিভিন্ন জায়গাতে আসলে পারফর্ম করা হয়েছে। আর এছাড়া তো আমরা সবাই জানি যে চারুকলা অনুষদ আসলে 12 মাসে 13 পার্বণের একটা জায়গা, বিশাল একটা অংশ। তো ওখানেও পারফর্ম করা হয়েছে। আপনি শিশুদের সঙ্গে কাজ করেছেন, শিশুদের সঙ্গে কাজ করতে আপনার কেমন লাগতো? মানে আমরা তো জানি যে চিলড্রেন আর লাইক থেরাপি টু আওয়ার ব্রেইন। তো এই বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে আপনার কেমন লাগতো? কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আপনার? আমি মূলত আমার সুযোগ হয়েছিল যে একটু 7 বছরের উপরের বয়সের শিশুদের সাথে কাজ করে, আবার 7 বছরের ছোট যারা একেবারে শিশু তাদের সাথে কাজ করে। তা আমি ইচ্ছা করি একদম শিশুদের সাথে কাজ করতাম, কারণ ওদের সাথে কাজ করলে একদম স্বাধীনতা নিয়ে কাজ করা যায় এবং ওদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমি বলবো যে ওরা যে স্বতঃস্ফূর্তভাবে ছবি আঁকে এবং নিজেদেরকে আঁকে, তো এটা খুব উপভোগ করার মতো। এবং আমি খুব পছন্দ করি শিশুদের সাথে গল্প করতে, শিশুদের সাথে খেলা করতে, আমি বলবো। কারণ ছবি আঁকতে আসলে ওদেরকে তো আসলে ছবি আঁকা শেখানোর কিছু নেই, আমি বলবো যে ওদের কাছ থেকে গল্পই করা মূলত। আমি আসলে
যে কাজটা এখনো করছি, যে আগে ছোটদের সাথে গল্প করতাম, এখন বড়দের সাথে গল্প করছি আর কি। তো ওদেরকেই আসলে ট্রেন আপ করা। তো আমি যখন ছোটদেরকে শিখাতাম, আমি আসলে বলবো যে আমি শিখাতাম না, আমি ওদের কাছ থেকে শিখতাম। ওরা যেভাবে রং দিয়ে খেলতো, আমি শুধু ওদেরকে বলতাম যে আচ্ছা, হাতির 4টা পা, 5টা পা না, হাতির 4টা পা, তোমরা 4টা পা আঁকো। তো ভিজুয়াল করাতে শিখাতাম যে আসলে কিভাবে বড়ভাবে চিন্তা করতে হয়। তো চিন্তা করতে পারলেই আসলে আমার মনে হয় যে অনেকখানি কাজ হয়ে যায়। যে আমরা যখন কল্পনা করি যে আমরা প্রজাপতিটা আসলে লাল রং, হলুদ রং, নীল রং, অতটুকুই আমার মনে হয় যে সেখান থেকেই অনেক কিছু আঁকা হয়ে যায়। ওইটা শুধুমাত্র একটা কাগজ কলম বা কোনো একটা মিডিয়ামে কনভার্ট করা। তো শিশুদের সাথে কাজ করা আমি বলবো একটা অসাধারণ অনুভূতি। এবং শিশুরা এত নরম, এত সুন্দর এবং এত সাবলীল, ওদের সাথে কাজ করার মতো আসলে আবেগঘন মুহূর্ত আর কিছু হতে পারে না। এবং আমি তো অনেক আগে শিখাতাম শিশুদেরকে, ওরা এখন অনেক বড় বড় হয়ে গেছে, বলতে গেলে আমার হাইটের সমান অনেকে। এইটা আমার খুব ভালো লাগে যে ওদেরকে আমি একদম ছোটবেলা ছবি আঁকা দেখাতাম, শিখাতাম, ওদের সাথে কাজ করতাম। এখন ওরা এত বড় হয়ে গেছে, এখনো আমাকে টিচার বলে সম্বোধন করা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এবং আমি খুব পছন্দ করি এই বিষয়টা। এটা আসলে দারুণ বিষয়, শিশুদের সঙ্গে কাজ করতে গেলে মন ভালো হয়ে যায়। কক্সবাজারে কাজ করে কেমন লাগছে? মানে কক্সবাজারে আসলে খুব ছোট একটা শহর, সমুদ্র শহর, পরিবেশটাও খুব সুন্দর। শিল্পীরা এখানে আসেন অল্প দিনের জন্য, আপনি এখানে এসে অনেকদিন থাকছেন, কেমন লাগছে কক্সবাজারে কাজ করে? কক্সবাজার তো অসাধারণ জায়গা আমি বলবো, যেটা বললেন সমুদ্র শহর, এবং এখানকার মানুষরাও খুব সুন্দর আমি বলবো। এবং এখানে চিত্রশিল্পী হিসেবে কাজ করার অনেক অবস্ট্রাগল আছে, এবং আবার আমি বলবো অনেক সুযোগও আছে। আমরা কিছু শিল্পীরা যারা আছে, আমরা চেষ্টা করি যেন এখানে যারা আছেন, যারা শিল্পবনা মানুষজন, যারা কাজ করতে চায়, তাদের সাথে মিশতে এবং তাদেরকে শিল্পের গুরুত্বটা বোঝাতে। এবং এখানে অনেকে আছেন যারা খুব পছন্দ করে শিল্পীদের সাথে মিশতে এবং শিল্প চর্চা করতে চায়। আমরা সবসময় ওয়েলকাম করি, তারা আসুক আমাদের স্টুডিওতে, আমাদের সাথে কাজ করুক, আমাদের সাথে গল্প করুক। আর আমরা যারা এখানে শিল্পী হিসেবে আছি, আমি আমার কথা বলবো যে আমি সবসময় চেষ্টা করি যেন যদি আমার কাছে কেউ যে কোনো সাজেশনের জন্য আসে, শিখতে চায়, জানতে চায়, তারা সবসময় ওয়েলকাম। এবং সমুদ্র শহরে এতদিন যাবত আছি, প্রায় 6 বছর উপরে হয়ে যাবে। এই জায়গাটাকে আসলে ভালোবেসে ফেলেছে, এবং এখানকার প্রকৃতি, এখানকার মানুষ, এখানকার সবকিছুই সুন্দর আমি বলবো। তো এখানে আমি চাই যে শিল্পচর্চা হোক, আরো শিল্পী তৈরি হোক, শিল্পীরা এখানে আসুক, শিল্প চর্চা করুক, এবং এখানে আরো গ্যালারি তৈরি হোক, যেখানে কিনা এখানকার শিল্পী যারা আছে, আমরা যারা আছি, যারা চর্চা করছি শিল্প চর্চা, তারা যেন আমাদের কাজগুলোকে প্রেজেন্ট করতে পারি কিংবা দেখাতে পারি সবার মাঝে। আমাদের সঙ্গে ছিলেন চিত্রশিল্পী শায়লা সিরাজ। ছবি আঁকার গল্প নিয়ে আমরা আবারও আপনাদের কাছে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেনুয়া পরিবারের সঙ্গে থাকবেন। মুমতাহিনা মাহি, বেনুয়া নিউজ।